ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা শম্পা। করোনার প্রকোপ কমেছে বিভিন্ন দেশে, তাই উন্মুক্ত হতে শুরু করেছে বিভিন্ন দেশের শ্রমবাজার। বাংলাদেশের জন্য এটি একটি সুখবরও বটে। গতকালই ঘোষণা এসেছে মালয়েশিয়া বিদেশিদের জন্য এতদিন যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। সিঙ্গাপুর থেকেও একই ধরনের ঘোষণা পাওয়া গেছে। প্রবাসে যারা কাজ করতেন, যারা করোনায় দেশে চলে এসেছিলেন, তাদের জন্য এটি একটি ভালো খবর। আবার যারা বিদেশে যেতে চান কাজের সন্ধানে, তাদের জন্য মালয়েশিয়া যাবার সুযোগ হলো। তাই এসব নিয়েই আজ কথা হবে তালিখাতায়। আমাদের সঙ্গে আছেন যারা আছেন পরিচয় করিয়ে দিব, তবে বিষয়টি বলতে চাই, শ্রমবাজারের দুয়ার খুলেছে, প্রস্তুত কতটা আমরা, এই বিষয় নিয়ে আলোচনা হবে। সঙ্গে আছেন, অনলাইনে যুক্ত আছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাবেক পরিচালক ডক্টর নুরুল ইসলাম এবং বাইরার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী ব্যাংক তালিখাতায়। জনাব নুরুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দুটি ভালো খবর, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের শ্রমবাজার আবারও খুলতে যাচ্ছে, কিন্তু আমরা কতটা প্রস্তুত আছি, আমাদের প্রস্তুতির ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি বলে? ধন্যবাদ আপনাকে। আসলে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের শ্রমবাজার বাংলাদেশের জন্য খুবই আকর্ষণীয়, কারণ আপনি জানেন যে আমাদের শ্রমবাজার বেশিরভাগই পুঞ্জীভূত হয়ে আছে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। সেখানে যখনই মালয়েশিয়া বা সিঙ্গাপুরের বাজার উন্মুক্ত হয় বা আমাদের জন্য সুবিধা হয়, তখন সবাই এদিকে আগ্রহ প্রকাশ করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি তুলে ধরেছেন যে এই ব্যাপারে প্রস্তুতিটা কি আমাদের, বা কি প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে। আমি যেটা বলবো, প্রথমে আমাদের যে জিনিসটা মালয়েশিয়ার জন্য হওয়া দরকার, সেটা হলো যে আমাদের রিক্রুটমেন্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, যেটা ইলেকট্রনিক প্ল্যাটফর্ম হবে। সাউথ কোরিয়ার সাথে যেটা আছে এই ধরনের একটা প্ল্যাটফর্ম হবে, যেটা ওয়েব বেসড একটা সিস্টেমের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। তাহলে হবে কি যে দালালের যে দৌরাত্ম্য মধ্যসূদবর্গী যে যারা এই সুযোগটা নেয় মালয়েশিয়া বাজারে, সেই জিনিসটা হবে না। দ্বিতীয়ত, আমরা মনে করি যে এখানে এজেন্সিদের কয়েকজনকে না দিয়ে যদি ওপেন রাখা হয়, সেটাও একটা সুযোগ হবে। আর সবচেয়ে বড় জিনিসটা হলো যে যারা যাবেন তাদের প্রস্তুতি, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে প্রি ডিপার্চার ট্রেনিং বা ওরিয়েন্টেশন দিয়ে তাদেরকে তৈরি করা, এবং তাদের যে ডিমান্ডগুলো আছে, যে ডিমান্ডগুলো মালয়েশিয়া থেকে বা সিঙ্গাপুর থেকে আসবে, সেই অনুযায়ী আমাদের যে তাদের দক্ষ শ্রমিক হিসাবে বা দক্ষ কর্মী হিসাবে তৈরি করে রেডি রাখা, যাতে আমরা একটা সুন্দর ডাটাবেস থাকবে, যেখান থেকে এমপ্লয়ারের চাহিদা অনুযায়ী আমরা এখানে সাপ্লাই দিতে পারবো। তাহলে হবে যে এই বাজারটা, বারবার আমরা দেখেছি অতীতের অভিজ্ঞতায় যে যখনই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হয়েছে, তখনই দেখা যায় যে সবাই সেখানে ঝুঁকে পড়ে বাজারটা বন্ধ হয়ে গেছে। এই ধরনের ঘটনা কয়েকবার ঘটেছে। আর বিশেষ করে সিঙ্গাপুরে তো আপনারা জানেন যে দক্ষ কর্মী সবসময় নেয়, সেজন্য যে যে ট্রেডে নিবে, যেটা বিশেষ করে কনস্ট্রাকশন ট্রেডে, ওয়েল্ডিংয়ে, আর একটা আছে মেরিন রিলেটেড ট্রেডে তারা লোক নেয়। সেখানে যে সিস্টেমটা আছে, এটাকে আরেকটু ওয়েব বেসড করে ডাটাবেসের মাধ্যমে যদি সিলেকশন গুলো করা হয় এবং তাদের কাছে প্লেসমেন্ট করা হয়, আমার মনে হয় খুব সুন্দরভাবে আমরা বাংলাদেশ থেকে লোক পাঠাতে পারবো, এবং শ্রমিকরাও বঞ্চিত হবে না, তাদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি সবই নিশ্চিত হবে। জি, আমরা আমাদের আরেকজন যিনি বক্তা আছেন শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছে জানতে চাইবো যে এই করোনার বছরগুলোতে, দুটি বছরে আমাদের শ্রমবাজারে যে ক্ষতি হয়েছে, এই সুখবরে কতটা ঘুরে দাঁড়াতে পারবো আমরা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলেছেন, অবভিয়াসলি ইটস এ ভেরি এনকারেজিং একটি নিউজ, যেটি হলো আমরা জানি সবাই সৌদি আরব আমাদের সর্বোচ্চ শ্রমবাজার, তারপরে দুবাই, তারপর দুবাইটা ইদানিং শুরু হয়েছে এই করোনার মধ্যকালীন অবস্থা গত বছরের মাঝামাঝি। এখন আরেকটি আমরা যেটা জানতে পারছি যে মালয়েশিয়ান সরকার তাদের যে বর্ডারটি খুলে দিচ্ছে এবং সেখানে স্ট্যান্ডার্ড কর্মী এবং নতুন কর্মী যাওয়ার দরজাটি খুলছে। এবং আমরা গত বৃহস্পতিবার আন্তঃ মন্ত্রণালয়ের একটি মিটিং এ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় এই ব্যাপারে একটি ব্রিফিং এখানে বলেছেন যে খুব শীঘ্রই শ্রমবাজারটি খুলবে এবং সেখানে সকল রিক্রুটিং এজেন্সি রায় কাজ করার, বৈধ রিক্রুটেন্সরা কাজ করার সুযোগ পাবেন। এটি মাননীয় মন্ত্রী মহোদয় সেদিন অবৈধ করেছেন। আমাদের এখানে যেটি দেখবার ইচ্ছা, সেটি হলো দুটো চ্যালেঞ্জ। এইটি হলো যে কথাটি আপনি বলেছেন যে মালয়েশিয়ায় করোনার পরিস্থিতির কারণে, মহামারীর কারণে আমাদের কিছু সংখ্যক কর্মী মালয়েশিয়া থেকে এসে আটকা পড়েছেন এবং তারা যেতে পারেনি। তাদের যাওয়াটা, প্রথম হলো বাংলাদেশের দরজাটি, বর্ডারটি খুলে তাদের যাওয়াটা নিশ্চিত করা এবং তারা কিভাবে তাদের জায়গায় যেতে পারেন সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা।
মূলত তাদেরকে তাদের এমপ্লয়ারের মাধ্যমে যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাপারে তাদেরকে সহযোগিতাটা দান করবেন যাতে তারা পুনরায় আবার সেখানে চাকরিতে বহাল হতে পারেন। এটি হলো একটি আমাদের স্ট্যান্ডার্ড কর্মী যারা ফেরত এসেছেন তাদের ব্যাপারে। দ্বিতীয়টি হলো যে নতুন শ্রম বাজারটি, আমরা জানি যে মালয়েশিয়া কোভিড এর আগে 2018 সাল থেকেই মালয়েশিয়া শ্রম বাজারটি বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তো সেই জায়গাটায় মালয়েশিয়াতে আবার নতুন করে আবার আমাদের যে এমইউ বা কাজটি শুরু হবে, সেখানে আমরা যেটি চাই সেটি একটা বায়োলেটারাল এগ্রিমেন্ট এইভাবে হতে হবে যেখানে আমরা কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারি, তাদের মিনিমাম ওয়েজেস, তাদের ওইখানকার থাকবার, খাবার এবং চলবার যে মিনিমাম স্ট্যান্ডার্ড যেটি আছে সেটি যেন আমরা নিশ্চিত করতে পারি। এবং সেই সাথে আমাদের যে খরচের একটি ব্যাপার আছে সেই খরচটিকে যেন আমরা সহনীয় পর্যায়ে রাখতে পারি। এটি হলো আমাদের মূল দিক যেটি দেখার। আরেকটি ডক্টর নুরুল ইসলাম সাহেব যেটি বলেছেন অলরেডি, স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। সুতরাং আগামীতে যেসব কর্মীরা নট অনলি মালয়েশিয়া যে সিস্টেমের কথা বলেছেন, আমরা 2018 সালেই বাইরে যখন আসি আমরা এই ব্যাপারে একটি প্রস্তাবনা দিয়েছিলাম যে পুরো সিস্টেমটাকে একটি কম্পিউটারাইজ বা একটি অনলাইন সিস্টেম করবার জন্য। আপনি যদি এটি করেন সেখানে মিডলম্যানের যে ঝামেলা থাকবে না, এখানে লোকের হয়রানি কমবে। যেমন সেন্ট্রাল ডাটাবেজের কথাটি বলেছেন, এটি নট অনলি মালয়েশিয়া, ইট হ্যাজ টু বি ফর অল কান্ট্রি আমরা যেখানে কর্মী। জি, শামীম আহমেদ চৌধুরী নোমান, এখানে আরেকটি বিষয় জানতে চাইবো। আপনার কথাতে অনেকগুলো বিষয় চলে এসেছে, তার মধ্যে দুটো বিষয় একটু আলোকপাত করতে চাই। একটি হচ্ছে যে খরচের ব্যাপারটি, নিঃসন্দেহে কোনো ধরনের সিন্ডিকেটের খপ্পরে পড়ে যেন অতিরিক্ত খরচ না হয় আমাদের এখান থেকে যারা যাবেন, সেই বিষয়টি কিভাবে আমরা নিশ্চিত করতে পারি। পাশাপাশি বৈধ উপায়ে যাওয়াটাও তো অনেক বেশি জরুরি। আমরা জানি যে মালয়েশিয়ায় অনেক বেশ হাজারের ওপরে অবৈধ বাংলাদেশি শ্রমিকেরা সেখানকার কারাগারে আছেন। এই বৈধ উপায়টাকে কি করে আমরা নিশ্চিত করতে পারবো? ধন্যবাদ আপনাকে। যেটি বলেছি যে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এই কোন সিন্ডিকেটের কারণে যে মাঝখানে আমরা 2016 থেকে 18-তে যে অবস্থাটা দেখেছি এবং যে মাইগ্রেশন কস্টটি আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আমাদের কর্মীরা যেটা দিয়েছেন, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট এভার ইন মালয়েশিয়ান মার্কেট। সো এই ব্যাপারটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং মাননীয় মন্ত্রী মহোদয় সেদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় নেতৃত্বে চেয়ারম্যানের যে সভাপতির যে মিটিং হচ্ছিল সেখানে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। সেখানে আমাদের প্রবাসী কল্যাণ মাননীয় মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় সুস্পষ্টভাবে বলেছেন যে উনি কখনো কোনো সিন্ডিকেটের পক্ষে না এবং কখনোই উনি সিন্ডিকেট হতে দিবেন না এবং উনি মার্কেট সবার জন্য খোলা, এই ব্যাপারে খোলা থাকবে, এই ব্যাপারে উনি আমাদেরকে অবহিত করেছেন এবং আমরা বিশ্বাস করতে চাই মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন সেটি থাকবে। আপনাকে একটা জিনিস বলি, আপনি যখনই কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্টে যাবেন তখনই কিন্তু সেই খরচটি বেড়ে যায়। আমার কথা হচ্ছে যে যদি মালয়েশিয়াতে আর 12-10টি দেশ যেভাবে কর্মী প্রেরণ করে, ওয়াই নট ফ্রম বাংলাদেশ? বাংলাদেশের জন্য কেন একটি স্পেশাল সিস্টেম হতে হবে? মালয়েশিয়াতে অলরেডি কর্মী আসছে, আদার আউটসোর্সিং কান্ট্রি থেকে যদি কর্মী আসতে পারে, উই ওয়ান্ট দ্য সেম প্রসেস যেটা নেপালে হয়েছে, অন্যান্য দেশে হয়েছে, আমরা সেই প্রসেসে সেভাবেই আমরা এমইউ করে সেই পদ্ধতিতে আমরা কর্মী প্রেরণ করতে চাই। সেইটি যদি করতে পারি তাহলে সেখানে মাইগ্রেশন কস্টটি কমবে। সেখানে আরেকটি যেটি বলা হয়েছে সেন্ট্রাল ডাটাবেজের মাধ্যমে যদি আমরা কর্মী সংগ্রহ করতে পারি, এটি আমাদের মাইগ্রেশন কস্ট কমাবার জন্য সহযোগিতা করবে। তারপরে আরেকটি আছে আমাদের মেডিকেলের ব্যাপারটি হয়েছে যে আমাদের কর্মীদের একটি বড় সমস্যা হচ্ছে যে আমরা দেখতে পাই আমাদের সমস্ত কর্মীদেরকে যে কোনো দেশে 2বার মেডিকেল করতে হয়। এটি কিন্তু একটি মানে আপনি হয়রানিমূলক, কারণ একটি কর্মী এখানে মেডিকেল করেন, আবারও 2 মাস বা 3 মাস পরে ওই যেই দেশে যাচ্ছেন সেই দেশের আকামা বা আমাদের ওয়ার্ক পারমিট গ্রহণ করার সময় তাকে আবার মেডিকেল করতে হয়। কিন্তু যে মেডিকেলটি তারা এখানে করেন সেটি কিন্তু ওই দেশেরই সরকারের নিয়ন্ত্রিত বা সরকারের নির্ধারিত মেডিকেল সেন্টারের মাধ্যমে কিন্তু মেডিকেলটি করেন। তাই যদি হয়ে থাকে তাহলে এটি ওই দেশে এখানে অ্যাকসেপ্টেবল হবে না। এই জায়গায় আমাদের একটি সুস্পষ্ট প্রস্তাব হলো, যদি এই মেডিকেল সেন্টারগুলো রিসিভিং কান্ট্রির সরকারের অনুমোদিত হয়ে থাকে তাহলে তাদেরকে যেন দ্বিতীয়বার ওই দেশে মেডিকেল করতে না হয়। আর যদি এই মেডিকেল সেন্টারগুলো মেডিকেল গ্রহণযোগ্য না হয় তাহলে যেন এইভাবে নির্ধারিত করে কোনো মেডিকেল সেন্টার না দেওয়া হয়, তাদের যেখানে কর্মীর সুবিধা হবে। আমাদের অনেক বড় বড় হসপিটাল আছে, গভর্নমেন্ট হসপিটাল আছে, আমরা মিলিটারি হসপিটাল আছে, আমরা যেখানে ভালো মেডিকেল হয়, যেখানে রিপোর্ট কনফার্মেশন ভালো হয়, আমরা সেখানে মেডিকেল করাবো। জি, অনেক গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় আপনি আলোকপাত করেছেন। ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে কর্মীদের বারবার বলা হচ্ছে যে প্রশিক্ষিত কর্মী যেন আমরা পাঠাই, স্কিলড মাইগ্রেশনের উপর জোর দেওয়া হচ্ছে, সেই বিষয়টিতে আমরা আসলে কতটা বিগত দিনগুলোতে করতে পেরেছি, সামনে কি করবার আছে, শুনতে যাবো আপনার কাছ থেকে, তবে একটি বিরতি থেকে ঘুরে এসে।
বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের সঙ্গে আছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাবেক পরিচালক ডক্টর নুরুল ইসলাম। নুরুল ইসলাম, আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে 2017 সালে রেকর্ড পরিমাণ কর্মী বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছিল, প্রায় 10 লাখের বেশি। এরপর থেকে আমরা দেখছি যে এই সংখ্যাটি কমে এসেছে। এর পেছনে মূল কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে 2010 সালে রেকর্ড পরিমাণ 1 মিলিয়নের বেশি, অর্থাৎ 10,17,000 গিয়েছিল আগে থেকে। জি, দুঃখিত, 2017 গিয়েছিল। জি জি 2017 আমরা যেটা দেখি, আমাদের দেশ থেকে 174টা দেশে লোক যায়, কর্মী যায়, কিন্তু তার মধ্যে মাত্র 9টা দেশে 92% লোক যায়। এবং এই 9টা দেশ যখন সবগুলো খোলা থাকে শ্রমবাজার, তখন ফ্লোটা অনেক বেশি থাকে। তার পরবর্তীকালে আমরা যখনই দেখি, হয় হয়তো সৌদি আরব বন্ধ, মালয়েশিয়া খোলা, অথবা মালয়েশিয়া বন্ধ, ইউএই খোলা, ইউএই বন্ধ, আর একটা দেশ খোলা, যে কোনো একটা দেশ বন্ধ হলেই কমে যায়। তো 17-র পরে আসলে মালয়েশিয়া থেকে 18 সাল থেকে লোক নেওয়া বন্ধ, আপনারা জানেন। এবং মাঝে সৌদি আরবে কিছুদিন বন্ধ ছিল, যার ফলে যে সর্বোচ্চ যেটা 10,17,000 গেছে, আমরা ধারণা করেছিলাম যে তারপরে সবগুলো মার্কেট যদি খোলা থাকে তাহলে এর চেয়ে বেড়ে যেত। কিন্তু এখানে আরেকটি বিষয় জানতে চাইবো নুরুল ইসলাম, মার্কেট খোলার সাথে সাথে আমাদেরও দক্ষতার বিষয়টি আছে কিনা? কারণ মার্কেটে তখন অনেক কম্পিটিটর আছে, আমরা জানি আমাদের শ্রমবাজার দখল করবার জন্য প্রতিবেশী দেশগুলো মুখিয়ে আছে। সেই জায়গাটিতে আমরা কতটা কাজ করতে পেরেছি? অবশ্যই, কারণ আমাদের এটা কম্পিটিটিভ মার্কেট, আপনারা জানেন যে আন্তর্জাতিক বাজারে সবকিছুই প্রতিযোগিতামূলক। আমাদেরকে আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে, আমাদের হিউম্যান রিসোর্সটাকে যদি আমরা ভালোভাবে তৈরি করতে পারি, দক্ষ কর্মী হিসাবে আমরা যদি রেডি করতে পারি, তাহলে আমাদের মার্কেট আমাদের জন্য খোলা কোনো সমস্যা নয়। কারণ আমরা দেখি যে এখানে দুটো জিনিস আছে, আমাদের যে দক্ষ কর্মী তৈরি করা, পাশাপাশি আমাদের তাদের সাথে যে সিস্টেমটা, রিক্রুটমেন্ট সিস্টেমটাকে সুন্দরভাবে চালু রাখা। যখনই মার্কেট বন্ধ হয়, তার মূল কারণ হলো যে সাপ্লাই ডিমান্ডের একটা বড় গ্যাপ সৃষ্টি হয়, অর্থাৎ সাপ্লাই সাইডটা এত বেশি চাপ দেয়, যার ফলে এই রিক্রুটমেন্ট সিস্টেমটা মানে সহজভাবে কাজ করে না। মালয়েশিয়াতে যেটা দেখছি আমরা, যে এখানে দালালের একটা দৌরাত্ম্য, অর্থাৎ একটা সিন্ডিকেটের মাধ্যমে সেখানে লোক নেওয়া শুরু করার পরে তার মাইগ্রেশন কস্টটা অনেক বেড়ে গিয়েছিল। সিমিলারলি ইউএইতে, যেটা সংযুক্ত আরব আমিরাতেও হয়েছিল, যে মাইগ্রেশন কস্ট এত বেশি হয়েছিল যেটার জন্য এটা করা যায়নি, মানে বন্ধ হয়ে গেছিল। তো আমরা যদি দক্ষ কর্মীকে বেশি তৈরি করে সেখানে পাঠানোর জন্য প্রস্তুতি নেই, তাহলে আমাদের শ্রমবাজারগুলো সহজভাবে। নুরুল ইসলাম, এখানে আরেকটু বলতে চাই যে দক্ষ কর্মী বা কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা তৈরি করবেন, যে প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, আপনি তার সাবেক কর্তা ব্যক্তি ছিলেন, এখনো প্রতিষ্ঠানটি রান করছে। এখানে এই প্রতিষ্ঠানটি আসলে কতটা জোরালো ভূমিকা পালন করছে? আপনারা জানেন যে এই জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো 1976 সাল থেকে কাজ করছে। বর্তমানে 70টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে এবং সেখানে প্রতি বছর বিভিন্ন মেয়াদে প্রায় 55টা ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে 5টি ভাষায় ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে বৈদেশিক কর্মসংস্থান বাজারে তারা ভালোভাবে কাজ করতে পারে। এখানে ড্রাইভিং ট্রেনিং দেওয়া হচ্ছে, এখানে হেভি ইকুইপমেন্ট উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেটা বিদেশে প্রচুর ডিমান্ড। হসপিটালিটি ট্রেডের উপর ট্রেনিং দেওয়া হচ্ছে, অর্থাৎ বিভিন্ন বৈদেশিক কর্মসংস্থান উপযোগী যে ট্রেড গুলো আছে সেগুলোতে ফিট করার জন্য এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং নতুন শ্রমবাজার খুঁজে বের করবার জন্য এই জায়গাটিতে জায়গার প্রসার কি আরো করা দরকার কিনা, আপনি কি মনে করেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। 2018 সালেই বিএমইটি থেকে, অর্থাৎ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো থেকে 53টা দেশে নতুন শ্রমবাজার কি ধরনের আছে, বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য একটা স্টাডি করা হয়েছে। এটা একটা কম্প্রিহেন্সিভ স্টাডি ছিল, এবং এই 53টা দেশে কোন ধরনের লোক লাগবে আগামী 10 বছরে, এবং সেটাতে কি কি ট্রেডে আমাদের ট্রেনিং দিলে সেভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারবো, সেটার বিস্তারিত রিপোর্ট আছে। মানে 800 পৃষ্ঠার একটা বিশাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এখন যেটা হচ্ছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে, যে এটার উপর একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে, যে এই ডিমান্ড অনুযায়ী অনেক ছোট ছোট দেশও আছে, ভালো ডিমান্ড আছে, ভালো পরিবেশ আছে, সেখানে লোক পাঠানো সম্ভব, দক্ষ কর্মীর চাহিদা আছে। সেই ধরনের আমরা প্রত্যাশা করব 800 পৃষ্ঠার এই প্রতিবেদনের বাস্তবায়ন খুব দ্রুতই আমরা দেখতে পাবো। আমাদের আরেকজন যিনি বক্তা আছেন শামীম আহমেদ চৌধুরী, তার কাছ থেকে একটু জেনে নিব যে সবচেয়ে বেশি এখন পর্যন্ত আমরা দেখছি পরিসংখ্যানের দিক থেকে সৌদি আরবেই বেশি লোক যাচ্ছে, তারপর তো সুখবর আসছে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে। বাদবাকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর পুরনো আমাদের যে মার্কেট আছে, ওমান আছে, বাহরাইন আছে,
অন্যান্য দুবাই আছে, সেই মার্কেটগুলোর করোনা পরবর্তী মানে কি অবস্থা মার্কেটের? ধন্যবাদ আপনাকে। রুস্তম ভাই আগে বলেছেন যে আমাদের আসলে কতগুলো এক্সিস্টিং মার্কেট আছে, যেগুলো শ্রমবাজার হচ্ছে, যেমন আমাদের 9 থেকে 10টি শ্রমবাজার আছে, যেটাতে আমাদের ম্যাক্সিমাম কর্মীরা যান। আর আপনি আরেকটি কথা বলেছেন যে আমাদের সৌদি আরব, আপনি যদি গত 5 বছরে 2015 সালের পর থেকে স্ট্যাটিস্টিক্সে দেখেন, তাহলে দেখবেন অলমোস্ট 80 to 85% আমার কর্মী যাচ্ছেন হচ্ছে সৌদি আরব অ্যাবজর্ব করছেন। বাকিগুলো কিন্তু যেহেতু দুবাই মার্কেটটা বন্ধ ছিল, মালয়েশিয়া মার্কেট খোলাতে মালয়েশিয়াতে আবার আমাদের আড়াই লাখ থেকে 3 লাখ কর্মী ওখানে গিয়েছিলেন। আর কাতার, দুবাই, ওমান, বাহরাইন, এই মার্কেটগুলোতে সৌদি আরবের মতো অধিক সংখ্যক বা দুবাইয়ের মতো অধিক সংখ্যক, মালয়েশিয়ার মতো অধিক সংখ্যক কর্মী যান না। ওই মার্কেটগুলো খোলা আছে করোনা পরবর্তী পরিস্থিতিতে। আপনি জানেন যে আমাদের অনেকগুলো এসওপির মাধ্যমে যেতে হচ্ছে। এখন স্বাস্থ্যবিধি যে একটি বড় ব্যারিয়ার এসছে, যে এই করোনা পরিস্থিতির কারণে প্রত্যেকটি দেশ কিন্তু এই ব্যাপারটা অত্যন্ত সজাগ, এবং তাদের কিন্তু অনেকগুলো সিস্টেম তারা করেছে, অনেকগুলো নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তাতে যেমন আমাদের ব্যয়টিও বাড়ে এবং সেই সাথে কিন্তু আমাদের কর্মীদের হয়রানিটা হচ্ছে, কিন্তু বাট আমাদের করার কিছু নেই। আমাদেরকে এই জায়গাটায় যেতে হলে আমাদেরকে এই জায়গাটায় কাজ করতে হবে। আরেকটি হলো, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদেরকে কিন্তু অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধিটা আমাদেরকে মেনটেন যদি আমরা প্রপারলি না করি, তাহলে কিন্তু আবারও আমাদের এই শ্রমবাজারটি আবারও হুমকির মধ্যে পড়বে। কারণ যেই দেশগুলোতে আমাদের কর্মীরা যান, সেই দেশগুলোতে যেতে হলে টিকা বাধ্যতামূলক। যেমন আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে যে আমরা যে টিকাটি গ্রহণ করছি, যে চাইনিজ ভ্যাকসিনটি, সেই চাইনিজ ভ্যাকসিন অনেক দেশেই কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট কান্ট্রি অ্যাকসেপ্ট করছে না। সেই কারণে কিন্তু আমাদের কর্মীরা ভ্যাকসিন নেওয়ার পরেও তাদেরকে ওইখানে 14 দিনের বা 10 দিনের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে, এবং এই কোয়ারেন্টাইনের জন্য একটি বড় অঙ্কের টাকা, প্রায় $600 থেকে $800 এই টাকাটি আমাদেরকে খরচ করতে হচ্ছে। তাহলে এই জায়গাটায় আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। জি, আমরা প্রত্যাশা করব প্রবাসীদের এই সমস্যাগুলো নিয়ে সরকার সহ সব সংস্থা যারা কাজ করছে তারা সবাই একসাথে মিলে কাজ করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।